এবার ২,০০০-এর বেশি ফেসবুক পেজ থেকে সংবেদনশীল গুজবের শিকার হলেন তারেক রহমান। একের পর এক ডিপ ফেক ভিডিও দিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে এই নেতার বিরুদ্ধে। ১ বছর আগের ভিডিওকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে ভূমিকম্প নিয়েও অপতথ্য থামেনি। ভূমিকম্পে কুমিল্লায় খন্দকার হক টাওয়ারে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়েছে প্রায় সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। প্রায় ২,০০০ ফেসবুক পেজে একসাথে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানে একটি প্লেনে তারেক রহমানকে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়, কাতার এয়ারলাইন্সের A101 বিমানে ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেশনেতা। তবে অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি দুইটি তৈরি করা হয়েছে। কিছুক্ষণ বাদে দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের কোনো বিমানবন্দরে নয়। এটা চলতি বছরের জানুয়ারিতে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার পূর্বে সাংবাদিকদের সাথে তারেক রহমানের আলাপচারিতার সময়ে ধারণকৃত একটি ভিডিও। এটাকে মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে। এতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি ভবন হেলে পড়া সহ বিভিন্ন স্থাপনার নানা ক্ষতির খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভূমিকম্পে কুমিল্লায় খন্দকার হক টাওয়ারে আগুন লেগেছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার খন্দকার হক টাওয়ারে আগুন লাগার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে ভূমিকম্পেরও সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে গত সেপ্টেম্বরে শপিং মলটির একটি মোবাইলের দোকানে আগুন লাগার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল কার্গো ভিলেজ। তবে অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি, বরং নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে গত ৩ ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া অগ্নি নির্বাপন মহড়ার ভিডিও আসল অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ফেসবুক, ইউটিউব, টিকটক 3টি প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি ছড়িয়েছে তারেক রহমানকে নিয়ে গুজব। ব্যবহার হচ্ছে AI প্রযুক্তি, নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটো কার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একটা মোটামুটি ধারণা পাওয়া গেল যে কিভাবে ছড়িয়েছে এই অপতথ্যগুলো। আর আগেই জানিয়েছি, আজ আমাদের সাথে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া যুক্ত আছেন। তার সাথে আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা দেখছিলাম অপতথ্যগুলো এবং বেশ কিছু অপতথ্য দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে, বিশেষ করে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তার দেশে ফেরা নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা বলি হচ্ছে এবং সেটা নিয়ে অপতথ্যের জন্ম হচ্ছে। আপনারা দলীয়ভাবে কোনো ধরনের পদক্ষেপ এটি প্রতিরোধে নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা দলীয়ভাবে আমাদের যে সকল ফেসবুকার অথবা অনলাইন যারা কাজ করে, সহযোগী অথবা সাংগঠনিকভাবে আমরা যতটুকু সম্ভব সেগুলোকে মোকাবেলা করছি, বা আমরা এগুলো মিথ্যে বলে দাবি করছি। তবে সেটুকু যথেষ্ট নয় বলে আমি মনে করি। আপনারা যেমন এখানে যে ফেক আইডি চিহ্নিত করছেন, এরকম ফেক আইডি চিহ্নিত করার অনেকগুলো অপশন বা অনেকগুলো অ্যাপস আছে। এই অ্যাপসগুলো যদি প্রত্যেকটা টিভি আপনাদের মতো করে প্রচার করত, তাহলে এটা একটা জাতীয় ক্রাইসিস। এই জাতীয় ক্রাইসিস থেকে আমাদের জনগণ মুক্তি পেত, দেশ মুক্তি পেত। এবং আমাদের বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠনের
যারা আপনার এই সকল ফেজ ইউজ করে ব্যবহার করে তারাও যদি এই সকল স্ক্যানার অথবা এই সকল অ্যাপস ব্যবহার করে কোনটি সঠিক আইডি কোনটি ফেক আইডি সেটা চিহ্নিত করে প্রচার করে তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব। তা না হলে বাংলাদেশে এই সকল সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করার জন্য যে সকল বট বাহিনীর জন্ম হয়েছে এই সকল বট বাহিনীর উদ্দেশ্য খুবই খারাপ। তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়, জাতিকে বিভ্রান্ত করে একটা উন্মাদনা সৃষ্টি করতে চায়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই অবস্থা হতে গেলে তো ভবিষ্যতে আরও দেশে বড় রকমের ক্রাইসিসের সৃষ্টি হতে পারে। এই যে আমরা দেখি বিভিন্ন ইস্যুকে ধরে বিভিন্ন ধরনের রিউমারগুলো ছড়ানো হচ্ছে, এখন যেমন খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে ছড়ানো হচ্ছে রিউমার, তারেক জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে ছড়ানো হচ্ছে, এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে রিউমার ছড়ানোর চেষ্টা চলছে। আপনার কি মনে হয় যে আসন্ন নির্বাচনে সেটি একটি বাধা হয়ে দাঁড়াবে কিংবা ভোটারদেরকে বিভ্রান্ত করতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে এরকম কর্মকাণ্ড, এরকম কাজগুলো ফেক নিউজ ছড়াচ্ছে। পাশাপাশি জনগণকে বিভ্রান্ত করা এবং নেতাকর্মীদেরকে হতাশাগ্রস্ত করা, এই জন্যেই তারা ফেক আইডি দিয়েই এমনভাবে ছড়াচ্ছে যে যারা আপনার ধরেন বিএনপির বা যাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে তাদের অনেক নিকটস্থ লোকজনও বিভ্রান্ত হচ্ছে, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোকজনও বিভ্রান্ত হচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই বিভ্রান্ত থেকে দূর মানে শিওর হচ্ছে তারা। কিন্তু এখানে আমাদের পাঠকদের উচিত, আমাদের মানে যারা দর্শক পাঠক যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের উচিত, যেমন কিছু ফটোকার্ড ইউজ করছে তারা, যেমন কিছু জনপ্রিয় পত্রিকার নাম ব্যবহার করে প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক এরকম পত্রিকার লোগো সহ তারা কিছু ফটোকার্ড ইউজ করছে। ফটোকার্ডের নিচে কিন্তু লেখা থাকে, কমেন্টে বিস্তারিত আছে। আমাদের যারা আমরা মানে সোশ্যাল মানে মিডিয়া ইউজ করি বা এই সকল আইডি ইউজ করি তাদের উচিত ওই কমেন্টটা চেক করা, এই যে কমেন্টে আছে কিনা বিস্তারিত কিছু আছে কিনা এটা কমেন্টটাতে ক্লিক করা উচিত। এবং কমেন্টটাতে ক্লিক করলেই জানা যাবে যে এই ফটোকার্ডটা সঠিক কিনা। অনেক কিন্তু শ্রোতা বা মানে পাঠক সোশ্যাল মিডিয়া যারা আছে তারা কিন্তু ওই যে ফটোকার্ডটা দেখে হেডলাইনটা দেখেই কিন্তু তারা নিউজটাকে ধারণ করছে, এই ফেক নিউজটাকে তারা বিশ্বাস করছে যে এটা তো প্রথম আলোর নিউজ, এটা তো কালের কণ্ঠের নিউজ, জনকণ্ঠের নিউজ, দিস দ্যাট এরকম তারা বিশ্বাস করছে। তো সেই বিশ্বাস করার আগে আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে এই জাতীয় ফটোকার্ড দেখলে আপনাদের উচিত যে আপনারা কমেন্টে গিয়ে দেখা যে আসলে ওখানে রিয়েল নিউজটা আছে কি না। আর তাছাড়াও অন্যান্য নানা উপায় আছে। এরকম যখন একটা মারাত্মক বিভ্রান্তিমূলক হতাশাগ্রস্ত, যেমন খালেদা জিয়াকে যেমন লিখছে নিয়ে যে ওনার এখন এটা হয়েছে, এখন সেটা হয়েছে, এই যে গুজবগুলো রটাচ্ছে, পাঠকদের উচিত একটু গুগলে গিয়ে ওই পত্রিকা অথবা গুগলে গিয়ে একটা নিউজ পেপার অর্থাৎ টিভিকে চার্জ দেওয়া আগা বা আপনার ইউটিউবে গিয়ে সাথে সাথে লাইভ নিউজে চলে যাওয়া অথবা কিছুক্ষণ আগের যে ইউটিউবে যে সকল নিউজ থাকে সেই সকল নিউজ দেখা, একটু করে দেখলেই ক্লিয়ার হয়ে যাওয়া যায়। ওগুলো না দেখে যাচাই না করে পাঠকদের উচিত না এটা আরেকজনকে বলা অথবা শেয়ার করা অথবা পোস্ট করা। জি, কঠিন বিষয়গুলোতে পাঠকরা যদি এভাবে সক্রিয় থাকে, যেমন আমি পার্সোনালি কিন্তু এই কাজটা করি, কঠিন নিউজ হলে আমি কিন্তু 2-3 জনকেই বলি বা আমি নিজেও চেষ্টা করি যে তোমরা স্ট্রিম মিডিয়াতে যাও। অর্থাৎ যারা ব্যবহার করছেন এই সোশ্যাল মিডিয়া তাদের ব্যক্তিগত জায়গা থেকে একটা সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তো আপনি দেখছেন এই বিষয় নিয়ে, এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো। তবে আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে একটু থাকবার জন্য, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, এই আয়োজনে এবারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ৭১-এর সাথেই থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। চলে যাচ্ছি সরাসরি অতিথির কাছে। আপনি বলছিলেন যারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া তাদের সচেতনতার বিষয়টি, এখানে একটা
পর্যবেক্ষণ আপনাকে জানাতে চাই। একটা উদাহরণ দিয়ে বলি, যখন মাইলস্টোন ট্র্যাজেডি ঘটলো, মাইলস্টোনে বিমান দুর্ঘটনাটি ঘটলো, তখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর এই ধরনের মানুষজন লিখেছে যে গণমাধ্যম সঠিক তথ্যটি তুলে ধরছে না, শত শত মৃত্যু হয়েছে, গণমাধ্যম অল্প কিছু সংখ্যা বলছে, আর্মিরা এসে লাশ তুলে নিয়ে গিয়েছে, গোপন করা হচ্ছে, গণমাধ্যম এটা প্রকাশ করছে না। রিউমার যেটা ছড়াচ্ছে সেটাকেই সত্য ভাবা হচ্ছে, হাসপাতালে কতজন রোগী নিয়েছে সেটা গণমাধ্যম যেটা বলছে সেটাকে ধরে নেওয়া হচ্ছে মিথ্যা। গণমাধ্যম শতভাগ নিশ্চিত হওয়ার আগে কোনো কিছু প্রকাশ করতে পারে না চাইলেই, এই জন্য কখনো হয়তো একটু সময়ও বেশি লাগতে পারে। কিন্তু এই যে মানুষের একটা প্রবণতা যে আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি নিশ্চয়ই সেটাই সত্য, গণমাধ্যমের অন্য কোনো এজেন্ডা আছে সেজন্য তারা সত্যটা প্রকাশ করছে না, এই জায়গাটিতে আসলে কি করতে পারি আমরা? এই জায়গাটাতে বেসিক্যালি এটা সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ হলো বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার আমলে গণমাধ্যমগুলো ব্যবহৃত হয়েছে এবং সঠিক নিউজ অনেক সময় হাইড করেছে, যার কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছিল বা নিয়েছে যে গণমাধ্যম কারো তপ্লিবাহক, গণমাধ্যম মেইন স্ট্রিমগুলো মিডিয়াগুলো এটা কর্পোরেট হাউসের মালিকরা এটার মালিক, অতএব কর্পোরেট হাউসের মালিকরা আপনার গভর্নমেন্টের কাছে ধরা আছে, গভর্নমেন্টের ইচ্ছার বাইরে কোনো কথা বলতে পারে না। এই জাতীয় ঘটনা মূল স্ট্রিম মিডিয়াতেও হয়েছিল, তথ্য হাইড করা হয়েছিল বা যে তথ্যটা প্রকাশিত হওয়া দরকার সেটা প্রকাশ না করে অন্য তথ্যকে হাইলাইট করেছিল, যার কারণে জনমনে জনশ্রুতি আছে, জনমনে এরকম একটা ভাবনা আছে যে স্ট্রিম মিডিয়া অনেক সময় সঠিক নিউজ দেয় না। এ থেকে মানুষ অনেকটা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হয়ে যায়, যার কারণে এই যে মাইলস্টোন স্কুলের বিদ্যালয়ের যে দুর্ঘটনাটা প্লেন ক্রাশ এবং নিহত আহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, সেখানে আমাদের পাঠক হিসাবে আমাদেরকে সচেতন থাকতে হবে, যে থাকা উচিত। যেমন আমি নিজে সারাক্ষণ মিডিয়ার সামনে ছিলাম, আমি নিজে ছিলাম যে তাহলে তো নিশ্চয়ই শত শত মায়েরা বাবারা দাবি করতো যে আমার সন্তান কোথায়, আমার সন্তান পাচ্ছি না। আমরা সেই মুহূর্তে দেখলাম 1 থেকে 5 জন মা বাবা তাদের সন্তান থেকে খুঁজছিল। সে অবস্থা দেখা গেল কিছুক্ষণ পর একজন পাওয়া গেল, কিছুক্ষণ পর আরেকজন পাওয়া গেল, এভাবে দাবিদারদের সংখ্যা মিটিয়ে গেল। এই অবস্থা আমরা যারা পাঠক শ্রোতা আমাদেরকে একটু সচেতন থাকা দরকার, যে আমরা যা খুশি তা বিশ্বাস না করে একটু ভাবনা চিন্তা করে একটু সচেতনভাবেই বিবেচনা করা উচিত। আচ্ছা, যারা ছড়াচ্ছে অপতথ্যগুলো, বিশেষ করে যখন কোনো দলকে টার্গেট করে ছড়ানো হচ্ছে, কোনো নেতাকে টার্গেট করে ছড়ানো হচ্ছে, তখন আপনার কি মনে হয় যে তাদেরকে দমন করার জন্য আইনি প্রক্রিয়া অবলম্বন করা উচিত কিনা? আমি যদি বলি যে বিএনপির সম্পর্কে যখন কোনো একটা রিউমার ছড়াচ্ছে, বিএনপি কি তখন আইনি পদক্ষেপ নিতে চায়? হ্যাঁ, অবশ্যই। যেমন আমরা ব্যক্তিবিশেষ, আমি নিজেও অনেক এরকম বুলিংয়ের শিকার হয়েছি, এরকম নিউজে আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত শিকার হচ্ছি, এখনও শিকার হচ্ছি। তো আমরা মামলা করতে চাই। যেমন ধরেন ফেসবুক, এই যে মেটার এখন একটা পলিসি, আগে যদি 10 জন 20 জনে রিপোর্টিং করতো যে এটা ফেক আইডি, এটা ভুয়া তথ্য নিউজ করে, ভুয়া বক্তব্য দেয়, তখন মেটা কিন্তু ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিত। মেটা এখন ব্যবস্থা নিচ্ছে না। মেটার এটা একটা বিজনেস পলিসি, যত আইডি হোক, সেটা ফেক হোক আর সেটা সঠিক হোক, মেটা কিন্তু চিন্তা করে দিস ইজ মাই বিজনেস। অতএব মেটা এখন আর ওই সকল আইডির ব্যাপারে কোনো অ্যাকশানে নেয় না। অতএব আমরা দলীয়ভাবে অথবা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে যদি এর বিরুদ্ধে অ্যাকশানে যাই, কিন্তু কোনো অ্যাকশান হয় না, মেটা নিচ্ছে না। পাশাপাশি দলীয়ভাবে যে আমরা নেব, দেখা গেল এই দলীয়ভাবে বিএনপি বা দল বা ব্যক্তি আমরা মামলা করতে চাই, মামলা করার পর দেখা যায় যে এই সকল মামলার কোনো অ্যাকশান নাই, কোনো অগ্রগতি নাই, মানে তারা দিব্যি কিন্তু তারা তাদের ফেক আইডি থেকে ফেক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে।
এটা আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন লক্ষ্য এবং করছি। আরেকটা ব্যাপার যেটা হয়, যদি তার আগের ফেক আইডিটাকে কোনোভাবে ডিসেবল করাও হয়, দেখা যায় নতুন উদ্যমে তারা আবার নতুন করে ফেক আইডি খোলার একটা প্রবণতা রয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, আপনার মন্তব্য আমরা জানছিলাম। আজকে সময় শেষ হয়ে গেছে, আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ বিএনপি নেতা সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া যুক্ত ছিলেন, তার সাথে কথা হচ্ছিল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।